আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আমরা পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাবের এক্সপেরিমেন্ট নাম্বার 1 এর একটা রিভিউ করার চেষ্টা করব। যেহেতু অলরেডি থিওরিতে আমরা এই জিনিসগুলো দেখে ফেলেছি, তো আমরা এক্সপেরিমেন্টে কি আউটপুট দেখে ফেলেছিলাম সেগুলো নিয়ে আসলে ডিসকাস করার চেষ্টা করব। তো ফার্স্টেই হচ্ছে এসিআর। এসিআর ফুল এলাবোরেশন হচ্ছে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। তো রেকটিফায়ারের কথাটা আসলেই আমাদের মাথায় যেটা ফার্স্টে আসে সেটা হচ্ছে রেকটিফিকেশন করা। তার মানে একটা এসি আউটপুটকে ডিসি আউটপুটে বানানোই হচ্ছে একটা রেকটিফায়ারের কাজ। এবং একটা রেকটিফায়ার সার্কিট যদি আমরা চিন্তা করি, আমরা হয়তো জানি যে তার মানে এখানে একটা এসি ইনপুট থাকবে এবং এটাকে রেকটিফিকেশন করার জন্য আমরা একটা ডায়োড ইউজ করতে পারি। তার মানে ডায়োড দ্বারা যদি আমরা একটা সার্কিটকে এরকম একটা সার্কিট দেখি, এটাকে আসলে একটা রেকটিফায়ার সার্কিট আমরা বলতে পারি। কেন? কারণ এখন যে আমার এখানে সোর্সটা আছে সেটা যদি একটা এসি সোর্স হয় এবং সেই এসি সোর্সটাকে আমরা যদি ভিএস দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এই ভিএসটা অবশ্যই একটা এসি সোর্স। তার মানে এটা একটা পজিটিভ সাইড থাকবে আর একটা নেগেটিভ সাইড থাকবে। তাহলে আমরা জানি এখানে যে ডায়োডটা তখনই আসলে ফরওয়ার্ড বায়াস হবে বা অন হবে যখন আসলে পি টাইপ আর এন টাইপের মধ্যে পি এর মধ্যে পজিটিভ ভোল্টেজ থাকবে এন এর তুলনায়। তার মানে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পজিটিভ সাইকেলগুলোর ক্ষেত্রে এটা ফরওয়ার্ড বায়াস হবে এবং তখনই এটা অন হবে। আর আমি যদি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আউটপুটটা দেখি, তাহলে আমি শুধুমাত্র পজিটিভ পোর্শনেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আউটপুট পাবো। কারণ ডায়োড অন মানে এটা সুইচ অন, তাহলে পুরো ভোল্টেজটাই ইনপুট, পুরো ভোল্টেজটাই আমার রেজিস্ট্যান্স অ্যাক্রসে আউটপুটে চলে যাবে। আর আমি যদি এটা ডিসি ইকুইভ্যালেন্ট ভোল্টেজটা বের করতে চাই, তাহলে আমরা আরএমএস এর মাধ্যমে সেটা বের করতে পারি। আমরা জানি যে কোনো একটা এসি আউটপুটের রুট মিন স্কোয়ার করলেই আমি ডিসি ইকুইভ্যালেন্ট ভোল্টেজটা পেয়ে যাই। কিন্তু এখন যদি এই আউটপুটটাকে আমি ভেরিয়েবল করতে চাই, যদি আমি চাই যে আমার আউটপুট ভোল্টেজটাকে আমি কন্ট্রোল করব বা ভেরিয়েশন করব, জাস্ট লাইক আমাদের লাইট ডিমার সার্কিট বা আমাদের যে ফ্যান রেগুলেটর আছে, এখানে যেমন আমরা চাই যে লাইটের ইন্টেন্সিটি ভ্যারি করা বা ফ্যানের স্পিড কন্ট্রোল করা, তার মানে এই সকল ক্ষেত্রে আমার আউটপুট ভোল্টেজটাকে কন্ট্রোল করার দরকার হতে পারে। তার মানে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা রেকটিফায়ার সার্কিটে আউটপুটকে কন্ট্রোল করার কোনো অপশন নাই। তাহলে যদি আমি আমার আউটপুট ভোল্টেজটাকেও কন্ট্রোল করতে চাই, তখন যে রেকটিফায়ার সার্কিটটা ইউজ করা হয় বা যে ডিভাইসের মাধ্যমে রেকটিফিকেশন করা হয় সেটাকে বলা হয় এসসিআর। তাহলে এসসিআর হচ্ছে কন্ট্রোল রেকটিফায়ার। তার মানে এটা দিয়ে আসলে কি করা হচ্ছে, এটা দিয়ে আমার রেকটিফায়ার সার্কিটটাকে আউটপুটটাকে আমি কন্ট্রোল করতে পারবো। তো কিভাবে কন্ট্রোল করতে পারবো এটা আমরা দেখি। রেকটিফায়ার সার্কিট বা আমরা যে ডায়োডটা চিন্তা করি, ডায়োড আসলে পি আর এন ম্যাটেরিয়াল দিয়ে ক্রিয়েট হয়, কিন্তু এসসিআর এর ক্ষেত্রে তিনটা জাংশন দিয়ে বেসিক্যালি এটা হয়। তার মানে পিএন এরকম চারটা লেয়ারের মাধ্যমে একটা ডিভাইস ক্রিয়েট করা হয়, যেখানের মধ্যে তিনটা টার্মিনাল এখানে আছে, এ ফর অ্যানোড, কে ফর ক্যাথোড এবং জি ফর গেট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটা টার্মিনাল দিয়ে এসসিআর ডিভাইসটা ক্রিয়েট করা হয়। তো এই এসসিআর ডিভাইসটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। তাহলে আমি যদি এটার এই চারটা লেয়ারগুলোকে একটু ভাগ করে লিখি, তাহলে আমি যদি উপর থেকে নিচে একটু লিখি পিএন, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আসলে তিনটা জাংশন ক্রিয়েট হবে। তো এই জাংশনগুলোকে ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াস বোঝার জন্য আমি যদি এখানে এখন একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করে দেই এবং এটাকে যদি আমি পজিটিভটাকে উপরে এবং নেগেটিভটাকে নিচে কানেক্ট করি, তার মানে পিতে পজিটিভ আর এনে নেগেটিভটাকে কানেক্ট করে দেই বা ক্যাথোডে কানেক্ট করে দেই, অ্যানোডে পজিটিভটাকে কানেক্ট করে দেই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা জানি যে ভোল্টেজটা অবশ্যই পজিটিভ ভোল্টেজটা পি এর দিকে বেশি থাকবে এবং আস্তে আস্তে এন এর দিকে গিয়ে কমে যাবে। এটা আসলে খুব সহজ একটা কনসেপ্ট। আমি যদি একটা দেয়ালের মধ্যে ফোর্স দিই, তাহলে দেয়ালের কাছের অংশটায় বেশি ফোর্স পাবে আর পিছনের দিকের অংশটায় কম ফোর্স পাবে। সেম ভাবে ভোল্টেজটাও ফার্স্টের দিকে বেশি থাকবে আর আস্তে আস্তে কমতে কমতে লাস্টে গিয়ে ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। এই পুরো জাংশনটার মধ্যেই পুরো ভোল্টেজটা ড্রপ হবে, এটা আমরা জানি। তাহলে আমরা যদি একটু ভালো করে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট জাংশনটায় পি এন জাংশনের মধ্যে পি এর মধ্যে বেশি ভোল্টেজ আছে, তাহলে এটা আসলে ফরওয়ার্ড বায়াসে থাকবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এই এনপি জাংশনটার মধ্যে এন এর মধ্যে পি এর তুলনায় বেশি ভোল্টেজ আছে, তাহলে এটা অবশ্যই রিভার্স বায়াস থাকবে। আমরা জানি ফরওয়ার্ড বায়াসে থাকবে তখনই যখন পি তে এন এর তুলনায় বেশি ভোল্টেজ থাকবে, যেটা এই ক্ষেত্রে হচ্ছে পি তে এন এর তুলনায় বেশি ভোল্টেজ থাকবে, তাহলে এটাও ফরওয়ার্ড বায়াস থাকবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা জাংশনের মধ্যে দুইটা ফরওয়ার্ড বায়াস, একটা রিভার্স বায়াস। তাহলে যদি আমি এখানকার ভোল্টেজটাকে বাড়াইতে থাকি, বাড়াইতে রিভার্স বায়াস ভোল্টেজটা এত বাড়ায় ফেলি যে এই জাংশনটা ব্রেকই হয়ে গেল, তখন এই কন্ডিশনটাকে বলা হয় ব্রেক ওভার কন্ডিশন। কিন্তু এই ব্রেক ওভারের মাধ্যমে কি আমরা এটাকে অন করতে পারবো এসসিআর কে? অ্যাকচুয়ালি না।
এসসিআরকে ব্রেক ওভার ছাড়াও আসলে অন করা যায়। কিভাবে অন করা যায় সেটা দেখার জন্য এই যে এইমাত্র 4টা লেয়ার দিয়ে আমি ডিভাইসটাকে এসসিআরকে ড্র করেছিলাম সেটাকে এখন একটু ভাগ করে ড্র করি। তার মানে আমি এটাকে পিএনপি এবং এনপিএন এই দুইটা ভাগে একটু ভাগ করে আঁকছি। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি এইভাবে ভাগ করে আমরা জিনিসটাকে আঁকতে পারি কিনা। তাহলে আমরা আসলে পিএনপি এটাকে দুই ভাগে ভাগ করে ফেললাম এবং এমনভাবে ভাগ করলাম যেখানে মধ্যে আমরা এক জায়গায় রাখলাম পিএনপি আর এক জায়গায় রাখলাম এনপিএন এবং এখানে এন দুইটাকে কমন করলাম আর পি দুইটাকে কমন করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আসলে যদি আমি অ্যাকচুয়ালি চিন্তা করি দুইটা এন যেহেতু কমন দুইটা পি যেহেতু কমন তার মানে অ্যাকচুয়ালি এখানে 4টা লেয়ারই থাকছে পিএন। এসসিআরটাকে আমি আসলে এরকম পিএনপি এবং একটা এনপিএন এভাবে আমি আসলে পিএনপিএন আকারে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু এটা রিপ্রেজেন্ট করে আমার সুবিধাটা কি হলো, আমরা মনে হয় সবাই জানি যে বিজেটি বা ট্রানজিস্টরের ক্ষেত্রে পিএনপি বা এনপিএন এর উপর বেস করে এটাকে একটা আসলে ট্রানজিস্টর দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, যেখানের মধ্যে কালেক্টর এমিটার বেস দিয়ে যদি আমি এই পিএনপি আর এনপিএনকে রিপ্রেজেন্ট করি তাহলে এখানে দুইটা ট্রানজিস্টর হচ্ছে, একটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। তাহলে সেই ট্রানজিস্টরগুলোকে আমরা আসলে এখানে লিখে ফেলি। আচ্ছা, আমরা তাহলে একটু ড্র করে ফেলি পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টর দুইটা, এবং যদি ড্র করার পর আমাদের কনফিগারেশন অনুযায়ী যদি আমরা কানেকশন দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা এন থাকবে শর্ট করা এবং দুইটা পি থাকবে শর্ট করা। তাহলে আমরা যদি দুইটা এনকে কমন করে ফেলি আর পিকে কমন করে দেই তাহলে আমরা এই ধরনের একটা কনফিগারেশন পাচ্ছি। এই কনফিগারেশনটাকে টু ট্রানজিস্টর মডেল বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পিএনপি ট্রানজিস্টরটা আছে সেটার বেজের সাথে আমার বেসিক্যালি এনপিএন ট্রানজিস্টরের কালেক্টরটা কানেক্টেড হয়ে গিয়েছে, আর টোটাল ডিভাইসটার অ্যানোডটা হচ্ছে তাহলে আমার পিএনপি ট্রানজিস্টরের এমিটারের সাথে থাকবে আর এনপিএন ট্রানজিস্টরের এমিটারের সাথে থাকবে ক্যাথোডটা, আর আমার এনপিএন ট্রানজিস্টরের বেজে থাকবে গেটটা। জাস্ট আমি যে কনফিগারেশনটা চিন্তা করেছিলাম সেই হিসেবেই আমরা যে পিএনপি বা এনপিএন মডেলটা ডিজাইন করেছি সেটার মধ্যে যে অ্যানোড ক্যাথোড আর গেটের পজিশন ছিল সেই হিসেবে এখানে আমি আমার গেটের পজিশনগুলোকে মার্ক করে দিলাম। তাহলে আমরা একটু ভালো করে খেয়াল করি, তাহলে যদি আমি এখন এখানের মধ্যে গেটে একটু অ্যামাউন্ট অফ কারেন্ট দেই তাহলে অবশ্যই এনপিএন ট্রানজিস্টরটা অন হয়ে যাবে, এবং এনপিএন ট্রানজিস্টর অন হওয়া মানে এটার এমিটার দিয়ে কারেন্ট যাওয়া শুরু করবে এবং কারেন্টটা আসবে কালেক্টর থেকে। তাহলে কালেক্টর থেকে কারেন্ট আসা মানে পিএনপি ট্রানজিস্টরটাও এখন অন হয়ে গেল, কারণ এই কালেক্টর কারেন্টটাই পিএনপি ট্রানজিস্টরের বেস। তাহলে বেজে যদি কারেন্ট থাকে তাহলে কারেন্টটার কারণে ট্রানজিস্টর অন, তাহলে এমিটার দিয়ে কারেন্ট এসে কারেন্টটা এখন যাওয়া শুরু করবে কোন দিক দিয়ে, পিএনপি ট্রানজিস্টরের কালেক্টর দিয়ে কারেন্টটা বের হওয়া শুরু করবে। তাহলে পিএনপি ট্রানজিস্টরে যদি কালেক্টর দিয়ে কারেন্টটা বের হয় আমরা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাচ্ছি এই কালেক্টর কারেন্টটাই কিন্তু আসলে এনপিএন ট্রানজিস্টরের বেস কারেন্ট। তাহলে আমি যদি একবার গেট কারেন্ট দিয়ে কোনোভাবে এনপিএন ট্রানজিস্টরকে অন করে ফেলি সেটার কারণে কিন্তু পিএনপি ট্রানজিস্টরটা অন হয়ে যাচ্ছে, এবং পিএনপি ট্রানজিস্টর অন হওয়া মানে সেটার যে কালেক্টর কারেন্ট আছে সেটা কিন্তু এনপিএন ট্রানজিস্টরকে অন করা রেখে দিবে। তাহলে তখন কিন্তু আমার আর গেট কারেন্টের দরকার নেই। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি একবার যদি আমি গেট কারেন্ট দিয়ে দিই এনপিএন অন হয়ে যায়, সেই এনপিএন এর কারণে কিন্তু পিএনপি অন হয়ে যাবে এবং পিএনপির কালেক্টরের কারেন্ট কিন্তু পরবর্তীতে আমার এনপিএন ট্রানজিস্টরকে অন রেখে দিবে, কারণ এই কালেক্টর কারেন্টটাই এনপিএন এর বেস কারেন্ট হিসেবে কাজ করে এবং এসসিআরটাকে অন রাখে। এই জন্যই একটা এসসিআরকে অন করার জন্য একটা গেট কারেন্ট থাকলেই হয় এবং সেটার পালস উইডটা আসলে সামান্য পরিমাণ থাকলেই হয়। তার মানে আমরা একটা শর্ট পালস উইডের গেট কারেন্ট দিয়েই আসলে এসসিআরটাকে অন করতে পারি ব্রেক ওভার ভোল্টেজে না গিয়েই, কারণ ব্রেক ওভার ভোল্টেজে গেলে ডিভাইসটাই নষ্ট হয়ে যায়। সেই জন্য আমরা এখানে সামান্য একটা গেট কারেন্ট দিয়ে ডিভাইসটাকে অন করে ফেলতে পারি। তাহলে এটার যদি আমি একটু আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা একটু ড্র করি এবং এটার ভোল্টেজ আর কারেন্টের যদি রিলেশনটা আমরা দেখি তাহলে আমরা এখানে বুঝতেই পারছি যে আমি যদি এখানের মধ্যে অ্যানোড আর ক্যাথোডের মধ্যে ভোল্টেজটাকে বাড়াইতে থাকি, বাড়াইতে থাকলে বাড়াইতে 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 অবশ্যই একটা নির্দিষ্ট ভোল্টেজে গিয়ে এখানের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে এটার মধ্যে ব্রেক ওভার হয়ে যাবে, আমাদের ডিভাইসটা ব্রেকডাউন হয়ে যাবে। ব্রেকডাউন হয়ে গেলে থাইরিস্টারটা অন হয়ে যাবে এবং থাইরিস্টার অন হয়ে গেলে এটার অ্যাক্রসে ভোল্টেজটা কমে যাবে, তাহলে কার্ভটা দেখতে অনেকটা এরকম হয়ে যাবে। তার মানে এইটা কিন্তু ব্রেক ওভারের কারণে। কিন্তু ব্রেক ওভার ছাড়াও আমরা চাইলে এটাকে অন করতে পারি আরও কম ভোল্টেজের মাধ্যমে, তার মানে আরও কম আমি অ্যানোড ক্যাথোড ভোল্টেজের মাধ্যমে ডিভাইসকে অন করতে পারি, কিন্তু তখন আমাকে অবশ্যই একটা গেট কারেন্ট দিতে হবে। তাহলে গেট কারেন্ট যদি আমি দেই তাহলে ব্রেক ওভার ভোল্টেজের থেকে কম ভোল্টেজে আমি থাইরিস্টারটাকে অন করতে পারি। তাহলে গেট কারেন্ট যদি আমি এখানে ধরলাম যে একটা IG2 কারেন্ট আমি এখানে দিলাম, তাহলে সেটা তো এরকম একটা সময়ে গিয়ে
অন হয়ে যাবে এবং অন হওয়ার পর এটা একটা নির্দিষ্ট কম ভোল্টেজে চলে যাবে, কারণ সুইচ অন হয়ে গেলে এটার মধ্যে অবশ্যই ভোল্টেজটা কম থাকবে। তাহলে এই কারেন্টটাকে আমরা বললাম IG2 কারেন্ট। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে IG2 কারেন্টের থেকে যদি IG1 কারেন্টটা আরেকটা কারেন্ট দেই এবং এখানে যদি IG1 কারেন্টের পরিমাণ যদি IG2 থেকে বেশি হয়, তাহলে আমরা বলতে পারি এটা আরো আগেই অন হয়ে যাবে। যত বেশি গেট কারেন্ট দিব তত ডিভাইসটা আসলে কুইক আসলে অন হয়ে যাবে। আচ্ছা, এই যে কনসিডারেশনটা আমরা করলাম, এখানের মধ্যে একটা কারেন্ট আছে যেটাকে বলা হয় ল্যাচিং কারেন্ট। ল্যাচিং কারেন্ট কি? ডিভাইসটা অন হওয়ার পর যে কারেন্ট এটার মধ্যে থাকে সেটাকে বলা হয় IL বা ল্যাচিং কারেন্ট। আর ডিভাইসটাকে অন রাখার জন্য মিনিমাম যে কারেন্ট এটার মধ্যে রাখতে হয় সেটাকে বলা হয় IH বা হোল্ডিং কারেন্ট। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে গেট কারেন্টের মাধ্যমে আমি ব্রেক ওভারের থেকে কম ভোল্টেজে এটাকে অন করতে পারি এবং যত গেট কারেন্ট দিব তত ডিভাইসটা আরো কম ভোল্টেজে অন হয়ে যাবে। যত গেট কারেন্ট বাড়বে তত আমার রিকোয়ার্ড অ্যানোড ক্যাথোড ভোল্টেজের পরিমাণ কম হয়ে যাবে। তাহলে আমি একটা সার্কিট দিয়ে জিনিসটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। তাহলে আমি এখন SCR বেস সার্কিট যেটা দেখবো সেখানের মধ্যে তাহলে আমি একটা SCR কানেক্ট করলাম এবং একটা রেজিস্টার দিয়ে এটাকে কানেক্ট করে দিলাম। তাহলে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি এখন সাপ্লাই ভোল্টেজটাকে VS বলি এবং SCRটাকে যদি আমি এখন একটা গেট দিয়ে সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা এখন দেখার চেষ্টা করব আমার ভোল্টেজের সাথে সাথে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে এবং SCR এর অ্যাক্রসে আউটপুট ভোল্টেজটা কীরকম হয়। তাহলে আমার যেহেতু ইনপুটটা AC সোর্স, তাহলে এখানে একটা AC সোর্স ভোল্টেজ থাকবে, পজিটিভ এবং নেগেটিভ সাইকেল থাকবে। তো আমরা এখানে দেখেই বুঝতে পারছি যে এখানের মধ্যে পজিটিভ সাইকেলে ফরওয়ার্ড বায়াস আর নেগেটিভ সাইকেলে এটা রিভার্স বায়াস থাকবে, তাহলে অবশ্যই রিভার্স বায়াসে এটা কাজ করবে না। আচ্ছা, তাহলে ফরওয়ার্ড বায়াসে এটা শুধুমাত্র কাজ করছে SCRটা। তাহলে আমরা একটু দেখি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে এবং SCR অ্যাক্রসে ভোল্টেজটা কীরকম হবে। তাহলে খুব সহজভাবে যখন আমি SCRটা আসলে নর্মালি ফরওয়ার্ড বায়াসে অন হয়ে যাবে না যতক্ষণ না আমি ব্রেক ওভার ভোল্টেজ দিচ্ছি, কিন্তু আমি যে ধরলাম VS এর ভোল্টেজটা এত বেশি না যেখানে ব্রেক ওভার হচ্ছে, তাহলে আমাকে একটা গেট কারেন্ট দিতে হবে। তাহলে আমরা যদি একটা নির্দিষ্ট সময় এখানে গেট কারেন্ট দেই, যখনই গেট কারেন্টটা দিব তখনই SCRটা অন হবে এবং SCR অন হওয়া মানে সুইচ অন হয়ে যাওয়া, তাহলে সকল ইনপুট ভোল্টেজটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে চলে যাবে। তাহলে ইনপুটে যে ভোল্টেজটা আছে সেটাই তখন আমার আউটপুটে আমি রেজিস্ট্যান্স অ্যাক্রসে পেয়ে যাব। তাহলে আমার আউটপুট ওয়েবশেডটা কি হবে? যখন গেট পাস দিলাম SCRটা অন হলো, তখন থেকে আমার ইনপুটে যে ওয়েবশেডটা আছে সেটাই আমার আউটপুটে চলে যাবে। আর সুইচের মনে হয় আমার একটা বেসিক কনসেপ্ট জানা আছে যে তাহলে আমি বলতে পারি যে আমি যখন SCR এ গেট পালস দিব ঠিক তখনই SCRটা অন হয়ে যাবে এবং SCR এর অ্যাক্রসে তাহলে আমার কি হচ্ছে, কোনো ভোল্টেজ থাকতেছে না, যা ইনপুটে ভোল্টেজ আছে সেটাই রেজিস্ট্যান্স অ্যাক্রসে চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমার ইনপুটে যেটা আছে সেটাই আমি আউটপুটে পেয়ে যাব। আর নেগেটিভ ভোল্টেজের সময় আমার SCRটা রিভার্স বায়াস, সুতরাং আমি আউটপুটে কোনো ভোল্টেজই পাবো না। তাহলে সুইচের অ্যাক্রসে বা SCR এর অ্যাক্রসে আউটপুটটা কীরকম হবে? আমরা জানি সুইচের অ্যাক্রসে ব্যাপারটা হচ্ছে যখন সুইচ ওপেন থাকে তখন ইনপুটের সকল ভোল্টেজই সুইচের মধ্যে থাকে, আর যখন সুইচটা ক্লোজ হয় তখন ইনপুটের কোনো ভোল্টেজই সুইচে থাকবে না, কারণ তখন সুইচের অ্যাক্রসে ভোল্টেজ 0 হবে। সুইচ দিয়ে দেখি যখন সুইচটা ওপেন ইনপুটের সকল ভোল্টেজটাই সুইচের মধ্যেই থাকবে, কারণ এখানে কারেন্ট 0, কোনো কারেন্ট ফ্লো করতেছে না, রেজিস্ট্যান্সের মধ্যে কোনো ভোল্টেজ নাই। তাহলে আমরা বলতে পারি যে আমি যেই সময় পর্যন্ত সুইচটা অন হচ্ছে না তখন পর্যন্ত যা ইনপুট ছিল সেটাই আসলে আমার সুইচের অ্যাক্রসে থাকবে, আর যখন সুইচটা অন হয়ে যাচ্ছে তখন কিন্তু আমি এখানের মধ্যে কোনো ভোল্টেজ পাবো না। সেমভাবে রিভার্স বায়াসের সময়ও আমার ইনপুটের মধ্যে যেটা ছিল সেটাই আমার সুইচের অ্যাক্রসে আমি পেয়ে যাব। তার মানে সুইচের অ্যাক্রসে এবং রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমি যদি ভোল্টেজটাকে সাম করে দিই তাহলে আমি আমার সাপ্লাই ভোল্টেজটা পেয়ে যাই। এবার আমরা একটু দেখার চেষ্টা করি যে যদি আমি এখন চিন্তা করি যে আমি এখন একটা ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট ডিজাইন করব, আমি একটা SCR না দিয়ে দুইটা SCR দিয়ে ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট করতে পারি। একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস হবে পজিটিভ সাইকেলে, একটা ফরওয়ার্ড বায়াস হবে নেগেটিভ সাইকেলে। তাহলে দুইটা SCR দিয়ে আমি একটা ফুল ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ার ডিজাইন করতে পারি। এবং আমি যদি হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট দিয়ে জিনিসটা ডিজাইন করি, কন্ট্রোল রেকটিফায়ার সার্কিট দিয়ে ডিজাইন করি, তাহলে কিন্তু আমি হাফ সাইকেলকে ইউটিলাইজ করতে পারছি। কিন্তু যদি আমি ফুল সাইকেলকে ইউজ করতে চাই তাহলে অবশ্যই আমাকে একটা ফুল ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ার ইউজ করতে হবে। SCR এর মেইন সমস্যাটা হচ্ছে আমি যদি দুইটা SCR ইউজ করি তাহলে আমাকে একাধিক বা দুইটা গেট পাস দিতে হবে এবং গেট পাসটা আমাকে সময়ে সময়ে ট্রিগার করতে হবে, আদারওয়াইজ ডিভাইসটা পারফেক্টলি টার্ন অন হবে না।
তাহলে আমরা এখন দেখি ট্রায়াক কিভাবে কাজ করে। ট্রায়াকের ফুল এলিভেশন হচ্ছে ট্রায়োড এসি থাইরিস্টর, এবং ট্রায়াকের মধ্যে এটার কনফিগারেশনটা অনেকটা এমনভাবে করা হয়েছে যে এটার মধ্যে দুইটা এসিআর ব্যাক টু ব্যাক কানেক্টেড থাকে। তার মানে একটার অ্যানোড আর আরেকটার ক্যাথোড কমন করা আছে, একটার অ্যানোডের সাথে আরেকটার ক্যাথোডটাকে কানেক্ট করে একটা বিল্ট ইন কনফিগারেশন ক্রিয়েট করা হয়েছে, এবং দুইটার জন্য এটাকে বলা হয় MT1 এবং MT2, এইভাবে দুইটা টার্মিনাল হিসেবে এটাকে রিপ্রেজেন্ট করা হয়, এবং এটা আরেকটা টার্মিনাল হচ্ছে এটার গেট পালসটা। আচ্ছা, তাহলে এইটাকে যদি আমি একটু ভাগ করে জিনিসটাকে ড্র করি তাহলে জিনিসটা আসলে কীরকম, জিনিসটা আসলে হচ্ছে এখানে তাহলে দুইটা এসসিআর ব্যাক টু ব্যাক বা একটার সাথে একটা রিভার্স ওয়েতে কানেক্টেড আছে ইন্টারনালি, এবং এটার যে গেট পালসটা আছে এই দুটোটা গেট পালস বেসিক্যালি শর্ট করে দেওয়া আছে। তার মানে আমি একটা গেট পালস দিয়েই দুইটা থাইরিস্টারকে অন করতে পারছি, এবং এখানে আমরা দেখতেও পাচ্ছি যে একটা থাইরিস্টার যখন ফরওয়ার্ড বায়াস হচ্ছে তখন অন্যটা কিন্তু রিভার্স বায়াস, এবং যখন আরেকটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে তখন কিন্তু অপোজিটটা রিভার্স বায়াস। তার মানে পজিটিভ এবং নেগেটিভ সাইকেল যে কোনো সাইকেলে কোনো না কোনো থাইরিস্টার কিন্তু ফরওয়ার্ড বায়াস থাকবেই, এবং একটা গেট পাস দিয়েই কিন্তু আমি দুইটা থাইরিস্টারকে কন্ট্রোল করতে পারছি, এবং পজিটিভ এবং নেগেটিভ সাইকেল দুই সাইকেলেই আমি আসলে এটাকে আউটপুট পাচ্ছি। এই জন্যই ট্রায়াক দিয়ে আসলে আমি দুইটা সাইকেলেই আউটপুটটাকে কন্ট্রোল করতে পারি। তাহলে এসসিআরে আমরা জানতাম নেগেটিভ সাইকেল বা রিভার্স বায়াসে এই ডিভাইসটা কাজ করতো না, কিন্তু ট্রায়াকের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ সাইকেলও এটা কাজ করবে, এবং এটার যে কনসেপ্টটা তার মানে এসসিআর মতোই পজিটিভ সাইকেলে এটা একটা নির্দিষ্ট ভোল্টেজের পর সুইচ অন হয়ে যাবে, এবং এইটা সুইচ অন করার জন্য আমরা যদি ব্রেক ওভার ভোল্টেজ করি ব্রেক ওভার ভোল্টেজে অন করতে পারি, কিন্তু যদি আমি গেট কারেন্ট দিই তাহলে আমি কম ভোল্টেজে এটাকে অন করে ফেলতে পারি, এবং গেট কারেন্ট পজিটিভ বা নেগেটিভ দুইটা ক্ষেত্রেই এটা কাজ করে। আর নেগেটিভ সাইকেলের ক্ষেত্রেও আমি যদি রিভার্স বায়াসেও এটার মধ্যে পজিটিভ বা নেগেটিভ গেট কারেন্ট দিই তাহলেও কিন্তু আমি এটাকে অন করতে পারি। তার মানে ট্রায়াকটা বেসিক্যালি পজিটিভ সাইকেল এবং নেগেটিভ সাইকেল দুইটা সাইকেলেই কাজ করে, এবং এটার পজিটিভ গেট পালস এবং নেগেটিভ গেট পালস দুইটা পালস দিয়ে এটাকে অন করা সম্ভব। এটাই হচ্ছে ট্রায়াকের একটা বিগেস্ট অ্যাডভান্টেজ। তাহলে আমরা একটা সার্কিটের এক্সাম্পলের মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করি। তাহলে আমরা যদি একটা ট্রায়াক সার্কিট চিন্তা করি, আমি যদি একটা এসি সাপ্লাইয়ের সাথে একটা ট্রায়াককে কানেক্ট করে দেই এবং একটা রেজিস্ট্যান্সকে আমি লোড হিসেবে এখানে চিন্তা করি, তাহলে সার্কিটটা দেখতে কীরকম হয় একটু আমরা চিন্তা করি, বা আউটপুটটা কীরকম ওয়েভ শেপ হয় সেটা আমরা একটু অ্যানালাইসিস করি। তাহলে আমরা এখানে গেট পাস দিচ্ছি একটা, এবং সাপ্লাই ভোল্টেজ আছে VS যেটা একটা এসি সোর্স, এবং আমার একটা লোড আছে যেটাকে আমি একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে আমার সাপ্লাইটা যেহেতু এসি সোর্স তাহলে এটার মধ্যে অবশ্যই পজিটিভ পার্ট এবং নেগেটিভ পার্ট থাকবে। আমরা যেহেতু অলরেডি জানি সুইচের কনসেপ্টটা, যে সুইচ যদি অন হয়ে যায় এটার মধ্যে কোনো ভোল্টেজ থাকে না, আর সুইচ যখন অফ থাকে ইনপুটের সকল ভোল্টেজ এটার মধ্যে থাকে। সো আমরা এখানে সুইচের অ্যাক্রসে আউটপুট ভোল্টেজ দেখছি না, শুধুমাত্র রেজিস্ট্যান্স অ্যাক্রস আউটপুট ভোল্টেজটা এখানে অ্যানালাইসিস করছি। ওকে, তাহলে আমরা যদি এটাকে আমরা জানি যে অন করতে হয় অবশ্যই আমাকে এখানে একটা গেট কারেন্ট দিতে হবে, আদারওয়াইজ ব্রেক ওভার ভোল্টেজ দিয়ে আমাকে এটাকে অন করতে হবে, তার মানে ডিভাইসটাকে নষ্ট করে ফেলা। তাহলে আমরা যদি গেট কারেন্ট চিন্তা করি, আমি পজিটিভ এবং নেগেটিভ বোঝার জন্য আমি পজিটিভ সাইকেল এখানে একটা পজিটিভ গেট কারেন্ট দিলাম, যখনই গেট কারেন্ট পজিটিভ দিব ঠিক তখনই ট্রায়াকটা অন হয়ে যাবে, এবং ট্রায়াক অন হওয়া মানে ইনপুটে যা আছে সব কিছু রেজিস্ট্যান্সের অ্যাক্রসে চলে যাবে, কারণ সুইচ অন তার মানে সকল ভোল্টেজ ইনপুটেরটাই আউটপুটে চলে যাবে, রেজিস্ট্যান্সে চলে যাবে। তাহলে আমি এটাকে পজিটিভ গেট পালস দিয়ে এটাকে অন করে ফেললাম। নেগেটিভ পালসের সময় তাহলে অবশ্যই এখানে যদি আমি এখন একটা গেট পালস দিয়ে আমি ধরলাম যে নেগেটিভের সময় আমি একটা নেগেটিভ গেট পালস দিলাম, তাহলে যখনই দিব তখনই ট্রায়াকটা অন হয়ে যাবে, এবং ট্রায়াকটা অন হয়ে গেলে ইনপুটটা আউটপুটে চলে যাবে, তার মানে নেগেটিভ সাইকেলের জন্য ইনপুটে যেটা আছে সেটাই আমি আমার আউটপুটে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে পজিটিভ গেট পালস এবং নেগেটিভ গেট পালস দুইটার ক্ষেত্রে আমি আসলে আউটপুট পাইতে পারি, এবং যখন আমি গেট পালসটা দিব তখনই সুইচটা অন হয়ে যাচ্ছে, এবং তখনই ইনপুটে যে ভোল্টেজটা আছে সেটাই আমার রেজিস্ট্যান্সে চলে যাচ্ছে। এভাবেই আসলে ট্রায়াকের মাধ্যমে গেট পাস দিয়ে একটা গেট পাস দিয়ে আমি চাইলে কি করতে পারি, আমার আউটপুটটাকে কন্ট্রোল করতে পারি। এটাই হচ্ছে ট্রায়াকের একটা বিগেস্ট অ্যাডভান্টেজ, যে আমি বোথ সাইকেলকে এখানে কন্ট্রোল করতে পারছি। এবার আমরা একটু দেখি বিজেটি আর মসফেটের পার্থক্য কি, সুইচ হিসেবে বিজেটি আর মসফেটের অ্যাপ্লিকেশন।
বিজেটি আর মসফেটের মধ্যে কিছু বেসিক পার্থক্য হচ্ছে বিজেটি কারেন্ট কন্ট্রোল কিন্তু মসফেট কিন্তু ভোল্টেজ কন্ট্রোল। বিজেটির ইনপুট ইম্পিডেন্স কম, মসফেটের ইনপুট ইম্পিডেন্স হাই। বিজেটির ব্লকিং ভোল্টেজ হাই, মসফেটের ব্লকিং ভোল্টেজ লো। বিজেটির ফেব্রিকেশন অনেক বেশি স্টেপ লাগে, মসফেটে কম লাগে। বিজেটির কন্ডাকশন লস কম, মসফেটের কন্ডাকশন লস বেশি। হোয়াট ইজ কন্ডাকশন লস? আমরা যদি একটা মসফেট চিন্তা করি, মসফেটের মধ্যে আমরা জানি এটার 4টা টার্মিনাল, বেসিক্যালি 3টা টার্মিনাল নিয়ে আমরা সবসময় ডিসকাস করি। একটা হচ্ছে গেট, একটা হচ্ছে ড্রেন, একটা হচ্ছে সোর্স, আর একটা হচ্ছে বডি। বেসিক্যালি আমরা ড্রেন আর সোর্স নিয়েই কাজ করি, গেট, ড্রেন আর সোর্স। তাহলে আমরা যদি এখানে চিন্তা করি এটা যদি একটা মসফেট হয়, এই মসফেটের মধ্যে চ্যানেলটা ক্রিয়েট আছে নাকি নাই সেটার উপর বেস করে এটাকে দুই ভাগে ভাগ করা যায়, এনহ্যান্সমেন্ট আর ডিসপ্লেশন। এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে কোনো চ্যানেল থাকে না, আর ডিপ্লেশনের ক্ষেত্রে এখানে একটা চ্যানেল দিয়ে ক্রিয়েট করা থাকে। আর চ্যানেলটা কি টাইপ সেটার উপর বেস করে এটাকে আবার এন টাইপ মসফেট, পি টাইপ মসফেট বলে। এন টাইপ মসফেটের ক্ষেত্রে এন চ্যানেল, আর পি টাইপের ক্ষেত্রে পি চ্যানেল ক্রিয়েট থাকে। তাহলে আমি যদি এনহ্যান্সমেন্ট টাইপে আমি যদি একটা এখানের মধ্যে যদি টেজ দিই তাহলে এখানে একটা চ্যানেল ক্রিয়েট হবে, এবং চ্যানেল ক্রিয়েট হলে এখানের মধ্যে আসলে কারেন্ট ফ্লো করার একটা অপশন থাকে। কিন্তু এটার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যখন চ্যানেলটা ক্রিয়েট হয়ে যায় এটার মধ্যে একটা রেজিস্ট্যান্সের মতো এখানে একটা বিহেভিয়ার হয়, যেটাকে আরডিএস এফেক্ট বলে। এই আরডিএস এর কারণে যে লসটা হচ্ছে বা কন্ডাকশনের সময় এই রেজিস্ট্যান্সের কারণে যে লসটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কন্ডাকশন লস। আচ্ছা, এই জন্যই মসফেটে এই লসটা একটু বেশি। হোয়াট ইজ সুইচিং লস? সুইচিং লস মানে হচ্ছে ডিউরিং সুইচিং যে লসটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সুইচিং লস। আমরা মনে সবাই জানি যদি আমি একটা সুইচকে অন থেকে অফ করি তাহলে সুইচের অ্যাক্রসে আমি যদি চিন্তা করি তাহলে যখন সুইচের মধ্যে অন আছে, সুইচটা অন আছে, তখন এটার মধ্যে কিন্তু ভোল্টেজ আর কারেন্টের মধ্যে আমি যদি রিলেশনটা দেখি তাহলে অবশ্যই সুইচটা যখন অন থেকে অফ হচ্ছে যতক্ষণ অন ততক্ষণ এটার মধ্যে কোনো ভোল্টেজ থাকবে না, ভোল্টেজ হবে 0। আইডিয়াল কেসে এটাই হবে, যখন সুইচ অন এটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 0, আর যখনই আমি সুইচটাকে অফ করে দিব তখন এটার মধ্যে ভোল্টেজটা ফুল ভোল্টেজটা থাকবে। একটা কমন কনসেপ্ট। আচ্ছা, এখন যদি আমি কারেন্ট চিন্তা করি তাহলে সুইচ যতক্ষণ অন ততক্ষণ কারেন্টটা থাকবে হাই, আর এরপর কারেন্টটা হয়ে যাবে 0, সুইচ অফ কারেন্ট 0। একদম বেসিক কনসেপ্ট। কিন্তু আইডিয়াল কেসে এটা হলো, প্র্যাকটিক্যাল কেসে কিন্তু এটা হয় না। প্র্যাকটিক্যাল কেসে আমি যদি সুইচ অন থেকে অফ করি তাহলে এটার ভোল্টেজ আর কারেন্টটা এত শার্প চেঞ্জ হয় না। তাহলে আমি যদি প্র্যাকটিক্যাল কেসে একটা জিনিস চিন্তা করি বিজেটি বা মসফেটের ক্ষেত্রে, আমি যদি একটা সুইচকে অন থেকে অফ করি তাহলে এটা রেসপন্সের উপর বেস করে, সুইচিং রেসপন্সের উপর বেস করে ভোল্টেজটা 0 থেকে হাই হইতে বা কারেন্টটা হাই থেকে লো হইতে একটা টাইম নিয়ে নেয়। যেমন আমি রেড কালারকে দিয়ে যদি কারেন্টটাকে রিপ্রেজেন্ট করি তাহলে কারেন্টটা হাই থেকে লো হইতে একটা অ্যামাউন্ট অফ টাইম নিয়ে নেবে। তার মানে অন থেকে অফ হইতে কারেন্টটা কিন্তু 0 সাথে সাথে হবে না, একটু অ্যামাউন্ট অফ টাইম লাগবে। সেমভাবে অফ থেকে অন হইতেও কারেন্টটা 0 থেকে হাই হইতে একটু অ্যামাউন্ট অফ টাইম নেবে। সেমভাবে ভোল্টেজের ক্ষেত্রেও ভোল্টেজটা 0 থেকে হাই হইতে একটা অ্যামাউন্ট অফ টাইম নিয়ে নেবে, এবং হাই থেকে লো হইতেও একটা অ্যামাউন্ট অফ টাইম নেবে। তার মানে অফ থেকে আবার যদি অন হয় ভোল্টেজটা হাই থেকে লোতে যাইতে টাইম যেটা নেওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভিআই লস হচ্ছে, পাওয়ার লস হচ্ছে। এই যে ট্রানজিশনের সময় যে লসটা হচ্ছে পাওয়ার লস, এটাকে বলা হয় সুইচিং লস, এবং মসফেটের ক্ষেত্রে এই লসটা কম হয়। তাহলে আমরা দেখতে পারলাম যে ট্রানজিস্টর এবং মসফেট দুইটার কিছু কিছু অ্যাডভান্টেজ আছে। ট্রানজিস্টরের কিছু অ্যাডভান্টেজ আছে, বিজেটির কিছু অ্যাডভান্টেজ আছে, মসফেটের কিছু অ্যাডভান্টেজ আছে। এই কনসেপ্টের উপর বেস করে আসলে বিজেটি এবং মসফেট দুইটার কম্বিনেশনের মাধ্যমে এক ধরনের ডিভাইস ক্রিয়েট করা হয় যেটাকে বলা হয় আইজিবিটি, ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর। এবং এই আইজিবিটির ক্ষেত্রে যে কনসেপ্টটা ইউজ করা হয় সেটা হচ্ছে আমরা নর্মালি দেখতে পেরেছি যে মসফেটের ইনপুট সাইডে অ্যাডভান্টেজ বেশি, সেই জন্য আইজিবিটিতে ইনপুট সাইডে মসফেটকে রাখা হয় এবং আউটপুট সাইডে ট্রানজিস্টরকে রাখা হয়। তাহলে এটার যে ইন্টারনাল সার্কিট আছে সেটা আমরা ডিসকাস করলাম না, ইন্টারনাল সার্কিটের কারণে যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা হলো সেটাই আমরা এখানে ডিসকাস করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে 3টা টার্মিনাল, একটা হচ্ছে গেট, একটা হচ্ছে কালেক্টর, আর একটা হচ্ছে এমিটার থাকবে। এবং এটার ইনপুট সাইডে বা গেট সাইডে আমরা দেখতে পাচ্ছি এটা একটা মসফেটের মতো রূপ নিয়েছে, এবং এটার আউটপুট সাইডটা যদি আমরা খেয়াল করি এখানে কিন্তু আউটপুট সাইডে ট্রানজিস্টর আছে। তাহলে এটা কিন্তু ইনপুট সাইডে মসফেটের বিহেভিয়ার আর আউটপুট সাইডে ট্রানজিস্টরের মতো বিহেভিয়ার এখানে করছে। কিন্তু এর একটা বড় সমস্যা হচ্ছে এটা ইকুইভ্যালেন্ট সার্কিটে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এবং এই রেজিস্ট্যান্সের যদি অ্যাক্রস ভোল্টেজটা যদি বেশি হয় তাহলে এই ট্রানজিস্টরটা কিন্তু অলওয়েজ অন থেকে যাবে। অন থেকে গেলে তাহলে আমরা বলতে পারি আউটপুটটা কিন্তু কন্টিনিউয়াসলি হাই হয়ে যাবে। তাহলে আমার অবশ্যই মেক শিওর করতে হবে যেন এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আউটপুটটায় সার্টেন অ্যামাউন্টের থেকে বেশি ভোল্টেজ না আসে, আদারওয়াইজ আউটপুটটা কন্টিনিউয়াস হাই হয়ে যাবে, যেটাকে বলা হয় ল্যাচ আউট।
এবার আমরা তাহলে কিছু এক্সপেরিমেন্টাল আউটপুট দেখি। আমাদের এক্সপেরিমেন্ট করার সময় যে আউটপুটগুলো আমাদের আসছিল বেশি এসেছিল সেগুলো আমরা একটু অ্যানালাইসিস করি। এটা আমাদের ল্যাব ম্যানুয়াল। ল্যাব ম্যানুয়ালের মধ্যে আমরা ফার্স্টেই তাহলে দেখেন এখানে দেখানো আছে এসসিআরটা কি, যেটা আমরা ডিসকাস করলাম 4টা লেয়ার দিয়ে 3টা জাংশনের ডিভাইস J1 J2 J3 এবং কিভাবে J1 J2 J3টা কন্ট্রোল হয় সেটা অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি। তাহলে এসসিআরটার মধ্যে কিভাবে আউটপুটটা আসে সেটাই আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এটার যে আইবি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ছিল সেটাও আমাদের মনে আছে মনে হয়, যে একটা অ্যামাউন্ট অফ ভোল্টেজের পর এটা ব্রেকডাউন হয় ফরওয়ার্ড ব্রেকওভার ভোল্টেজ, এবং গেট কারেন্টও আমি যদি একটা অ্যামাউন্টে গেট কারেন্ট দিই আরও ফরওয়ার্ড ব্রেকওভারের থেকে কম ভোল্টেজ এটাকে অন করা যায়, এবং রিভার্স সাইডে এটা আসলে অন হয় না ব্রেকওভার ছাড়া। সেমভাবে ট্রায়াকও আমরা জানি দুইটা ব্যাক টু ব্যাক এসসিআর দিয়ে এটাকে কানেক্ট করা হয়ে গেছিলো এমনভাবে যেটা পজিটিভ সাইকেল এবং নেগেটিভ সাইকেল দুইটা সাইকেলে এটা অন হয়, এবং গেট কারেন্ট পজিটিভ বা নেগেটিভ দুইটা ক্ষেত্রে এটা অন করা সম্ভব। এরপর আমরা জানি মসফেটের বেসিক কনসেপ্ট। মসফেট এন চ্যানেল পি চ্যানেল ডিফারেন্ট টাইপ অফ মসফেট আছে, এবং ভিজিএস কার্ভ আমরা ল্যাব ম্যানুয়ালে সেগুলো ডিটেলস দেওয়া আছে। এবার আমরা একটু আইজিবিটি দেখি, ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর। আইজিবিটিতে আমরা দেখতে পাচ্ছি ইনপুট সাইডে এখানে গেট আছে মসফেটের মতো, এবং আউটপুট সাইডে ট্রানজিস্টরের বিহেভিয়ার আছে। তো এখানের মধ্যেও এটা যে হচ্ছে তার সার্কিট সিম্বলটা, যে সার্কিট সিম্বলটা থেকে আমরা এই সার্কিট সিম্বলটা আমরা আইজিবিটিতে ইউজ করি। এবার আমরা একটু দেখার চেষ্টা করব এই প্রত্যেকটা এসসিআর ট্রায়াকের কারণে এক্সপেরিমেন্টাল যে আমরা কানেকশনটা দিয়েছিলাম সেটা কীরকম করে দিয়েছিলাম সেটা একটু দেখি। আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স একটা বিশাল বড় বোর্ড ছিল, যে বোর্ডটা এখানে বাম সাইডের ফিগারটা দিয়ে আসলে দেখানো হয়েছে, এবং এই বোর্ডের মধ্যে বিভিন্ন পয়েন্টে আমরা কানেকশন দিয়েছিলাম। তো কীভাবে দিয়েছিলাম সেটাই এখন দেখব। বাম সাইডে একটা ট্রান্সফর্মার ছিল যেটা ডান সাইড ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে একটা এসসিআর ছিল, সেই এসসিআরটা আমরা এখানে ইকুইভ্যালেন্ট করলাম। এটার গেট কারেন্টের জন্য যে কানেকশনটা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে গেট কারেন্টের কানেকশনটা আমরা দিয়েছিলাম, এবং এইখানকার রেজিস্ট্যান্সটাকে দিয়ে আমরা গেট কারেন্টটাকে কন্ট্রোল করছিলাম কারেন্টের ভ্যালুটাকে। তো সেটা আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট এখানে দেখানো হলো। এবং আমাদের এখানে যে লোড ছিল দুইটা বাল্ব বা দুইটা লাইট লোড ছিল, একটা ইন্ডাক্টরও ছিল। আমরা আসলে লাইটের ইন্টেন্সিটি ভ্যারি করে সেটাকে দেখানোর চেষ্টা করেছিলাম। তো এখানে দুইটা লাইট দিয়ে সেটাকে আমরা এখানে সার্কিটটায় রিপ্রেজেন্ট করেছি, এবং আমরা আসলে এই সুইচটা যেটা আছে এই সুইচটাকে অন করে রেখে আমরা আসলে যে কোনো একটা লাইটের আউটপুট দেখতে পেরেছিলাম, এবং লাইটের ইন্টেন্সিটি ভ্যারিয়েশন আমরা দেখে ফেলেছিলাম আমাদের রেজিস্ট্যান্সের সাথে সাথে। তার মানে গেট কারেন্ট বাড়ানোর সাথে সাথে আউটপুট ভোল্টেজে যে বাড়বে অ্যাভারেজ ভোল্টেজটা বাড়ে সেটাই আমরা আসলে দেখার চেষ্টা করেছিলাম, বা আরএমএস ভোল্টেজের কারণে আউটপুটের লাইটের ইন্টেন্সিটি দেখার চেষ্টা করেছিলাম। এবং আমাদের আউটপুট যেটা ছিল সেটা আমরা যখন অসিলোস্কোপে দিয়েছিলাম আমরা ডিরেক্টলি কানেক্ট না করে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার ইউজ করেছিলাম। তার কারণ হচ্ছে লোডের অ্যাক্রসে আমি যদি আউটপুট ভোল্টেজ দেখতে চাই, এটা গ্রাউন্ডের কানেকশনটা, কিন্তু আমি যখন এসসিআর অ্যাক্রসে আউটপুট ভোল্টেজটা দেখবো সেটা সাপ্লাই বা সেটা সিগন্যালের সাথে চলে যাবে, তার মানে শর্ট হয়ে যাবে 1 আর 2 এর মধ্যে। সেই জন্য আমরা আসলে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে আউটপুট ভোল্টেজটা অসিলোস্কোপে দেখে ফেলেছিলাম, এবং অসিলোস্কোপে আউটপুট সেটা কীরকম আসে সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই ডিসকাস করব। তাহলে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারে আমরা 1 আর 2 আলাদা আলাদা কানেকশন দিয়েছিলাম। তার কারণ হচ্ছে 1 এর গ্রাউন্ড কিন্তু 2 এর সাপ্লাইয়ের সাথে চলে যেতে পারে, বা 2 এর সিগন্যাল তারের সাথে চলে যেতে পারে। আর 1 নম্বরে আমরা আসলে লোডের অ্যাক্রস আউটপুট দেখব, আর 2 নম্বরে আমরা আসলে এসসিআর অ্যাক্রসে আউটপুটটা দেখব। তো আমরা অসিলোস্কোপে কানেক্ট করে দেওয়ার পর 1 নম্বর পেন আর 2 নম্বর কানেক্ট করার পর আমাদের আউটপুট রেশিও অনেকটা এরকম হয়েছিল, যেখানে হলুদটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এসসিআর অ্যাক্রস আউটপুট, আর গ্রিনটা হচ্ছে আমাদের লোডের অ্যাক্রস আউটপুট। সেখানে আমরা দেখতেই পাচ্ছি সুইচটা যখন অফ রিভার্স বায়াসের ক্ষেত্রে তখন পুরো ইনপুট ভোল্টেজটাই কিন্তু এসসিআর অ্যাক্রসে আছে হলুদটা, আর গ্রিনটার ক্ষেত্রে আমার যখন আসলে সুইচ অন বা গেট কারেন্ট দেওয়া হয়েছে তখন কিন্তু ইনপুটের ভোল্টেজটা আমি আউটপুটে পাচ্ছি, এবং আমি যদি গেট কারেন্টের ভ্যালুটাকে চেঞ্জ করি সেটার উপর বেস করে কিন্তু আমার আউটপুটটা চেঞ্জ হবে। তাহলে আমরা যদি আইজির পজিশন বা আলফাকে চেঞ্জ করি সেটা দিয়েও আমি আউটপুট ভোল্টেজ কন্ট্রোল করতে পারি, বা গেট কারেন্টের ম্যাগনিটিউডটাকে চেঞ্জ করেও আমি আমার আউটপুট ভোল্টেজটাকে চেঞ্জ করতে পারি। এই ল্যাবের ক্ষেত্রে আমরা আউটপুট ভোল্টেজটাকে চেঞ্জ করেছিলাম গেট কারেন্টের ম্যাগনিটিউডের মাধ্যমে, কিন্তু চাইলে আমরা গেট কারেন্টের ফায়ারিং অ্যাঙ্গেল কন্ট্রোল করে বা আলফা কন্ট্রোল করেও পজিশন কন্ট্রোল করেও আমরা আউটপুট ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারি।
আর আমরা এটার আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভও দেখে ফেলেছিলাম এবং সেটা দেখতে অনেকটা আসলে এরকম ছিল। এবং এখানে আমরা দেখতে পেরেছিলাম যে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ গেট কারেন্টের কারণে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কার্ভটা কীরকম হয়েছিল। আমরা আসলে কিভাবে সেটা করে ফেলেছিলাম, কারণ আমরা এখানে ভোল্টেজটা পেয়েছিলাম, ধরেছি এসসিআর এর অ্যাক্রসে ভোল্টেজটা এগেইনস্ট লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে সেটা, যেহেতু লোডের অ্যাক্রসে ভোল্টেজ, এই দুইটার মাধ্যমে আমরা আসলে আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভটা অসিলোস্কোপের মাধ্যমে দেখে ফেলেছিলাম, ভোল্টেজ ভার্সেস কারেন্ট। তো এখানে আমরা আসলে আউটপুটটা থেকে খুব ক্লিয়ারলি বুঝতে পারছি যে এসসিআর এর অ্যাক্রসে এটা আসলে সুইচের মতো, সুইচ যদি অন হয় তাহলে ইনপুটে যে ভোল্টেজটা আছে সেটাই চলে যাবে আমার আউটপুটে, সুইচের অ্যাক্রসে কোনো ভোল্টেজই থাকবে না। আর সুইচ যদি অফ থাকে তাহলে ইনপুটের সকল ভোল্টেজই সুইচের অ্যাক্রসে থাকবে, যেহেতু সুইচটা ওপেন, আর আউটপুটে কিন্তু কোনো ভোল্টেজ থাকবে না। সেটা থেকে কিন্তু, সেই কনসেপ্টটা থেকে কিন্তু আমরা এই আউটপুটটা অ্যানালাইসিস করতে পারি। যখনই সুইচটা অন হয়ে গেছে, গেট পালস আসছে, তখনই আমি আউটপুটে গ্রিন ভোল্টেজটা পাচ্ছি বা গ্রিন সিগন্যালটা পাচ্ছি, আর বাকি সকল সময় কিন্তু আমার সকল ইনপুট ভোল্টেজটা সুইচের অ্যাক্রসেই আছে। আর একই জিনিসটা ট্রায়াকের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, ট্রায়াকের জন্য এখানে একটা ব্লক ছিল, আমরা বাম সাইডের যে কানেকশনটা আছে সেখানে দেখতে পাচ্ছি ট্রায়াকের জন্য এখানে একটা ব্লক ছিল, সেই ট্রায়াকের গেট কারেন্টটাকেও আমরা কানেকশন দিয়ে ফেলেছিলাম। এবং ট্রায়াকের জন্য যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটার মধ্যেও কিন্তু ট্রান্সফর্মার যেটা ছিল সেই ট্রান্সফর্মারের সাথে আমি কানেকশন দিয়েছি। গেট কারেন্টটাকে আমাদের রেজিস্ট্যান্স R1 এর সাথে আমরা কানেক্ট করে ফেলেছিলাম, যেই রেজিস্ট্যান্স R1টার মাধ্যমে আমরা আসলে গেট কারেন্টটাকে কন্ট্রোল করতে পারতাম। এবং আমরা যদি এখানে দেখি এই R1টাই আমাদের গেট কারেন্টটাকে কন্ট্রোল করার জন্য ইউজ করা হয়েছিল। এবং এখানেও ট্রান্সফর্মার আছে এসসিআর এর মতো, যেটাকে আমরা আগেও কানেক্ট করেছিলাম, ডান সাইড ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়েও সেটা দেখানো হয়েছে। এখানে লোড হিসেবে দুইটা বাল্ব ইউজ করা হয়েছিল, যে বাল্বের ইন্টেন্সিটি ভেরিয়েশন আমরা দেখে ফেলেছিলাম। এসসিআর এর ক্ষেত্রে হাফ ওয়েভ করেছিলাম, কিন্তু এখানে আমরা ফুল ওয়েভটার আউটপুটটাকে অ্যানালাইসিস করেছিলাম। এবং এখানে আমরা রেজিস্ট্যান্স বাড়ানোর সাথে সাথে বা R1 চেঞ্জের সাথে সাথে গেট কারেন্ট চেঞ্জ হবে, এবং গেট কারেন্ট চেঞ্জের সাথে সাথে আমার আউটপুট ভোল্টেজের চেঞ্জটা আমরা আসলে অ্যানালাইসিস করেছিলাম। এবং আমরা যদি একটু দেখি, এখানেও আমরা ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে আউটপুটটাকে দেখেছিলাম। এবং 1 আর 2 এর মধ্যে 2 নাম্বারটা হচ্ছে আমার এই ট্রায়াকের এগেনস্টে আউটপুট ভোল্টেজটা, আর 1 নাম্বার হচ্ছে আমার লোডের এগেনস্টে আউটপুট ভোল্টেজটা। আমাদের এক্সপেরিমেন্টে আউটপুট ওয়েভ শেপটা কীরকম ছিল সেটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ট্রায়াকের এবং লোডের অ্যাক্রস আউটপুট, যেটার মধ্যে আমাদের যে গ্রিন কালার ওয়েভ শেপটা আছে সেটা হচ্ছে আমাদের আউটপুট ওয়েভ শেপ, এবং ইয়েলোটা হচ্ছে আমাদের ট্রায়াকের ওয়েভ শেপ। আমরা যদি ভালো করে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে যখনই আমার ট্রায়াকটা অন করা হয়েছে, ট্রায়াক অন করার সাথে সাথে এখানের মধ্যে আমার সকল ইনপুটের ভোল্টেজটা আউটপুটে চলে গিয়েছে, এবং ইনপুটের ভোল্টেজটা আউটপুটে চলে যাওয়ার সাথে সাথে আমি কিন্তু গ্রিন কালারের ওয়েভ শেপটা পেয়ে গেলাম। আর যখনই সুইচটা অফ আছে, সুইচ অফ থাকা মানে হচ্ছে আমার ইনপুটের সকল ভোল্টেজে কিন্তু তখন ট্রায়াকের অ্যাক্রসে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এটার সাথে সাথেও আমরা কিন্তু ট্রায়াকের আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভটাও দেখেছিলাম, যেটা অনেকটা এরকম। আমরা মসফেটের ক্ষেত্রে কানেকশন দিয়ে কীভাবে দিয়েছিলাম, মসফেটটা আসলে ডিসি ভোল্টেজ সাপ্লাইয়ের মাধ্যমে কানেক্ট করা হয়ে গিয়েছিল, এবং মসফেটের মধ্যে আমরা ড্রেইন আর সোর্সটাকে নর্মালি উপরে পজিটিভ আর সোর্সটাকে নেগেটিভের সাথে কানেক্ট করেছিলাম, আর গেটটাকে আমরা আসলে এখানে যে আমাদের ভেরিয়েবল রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সের সাথে কানেকশনটা দিয়েছিলাম। তার মানে এখানে আসলে কানেকশনটা নাই, কিন্তু নর্মালি আমরা যখন ল্যাবে করেছিলাম তখন আমরা এখানে কিন্তু এই কানেকশনটা রেজিস্ট্যান্সের সাথে এই গেটের কানেকশনটা দিয়েছিলাম। এবং আমরা এখানের মধ্যে লোডের হিসেবে লাইটকে রেখেছিলাম, এবং লাইটের ইন্টেন্সিটি ভেরিয়েশনটা আমরা এখানে দেখেছিলাম, যে গেটের সাথে সাথে গেট ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে আমার আরডিএস এর যে এফেক্টটা সেটা আমরা দেখার চেষ্টা করেছিলাম। এবং আমরা মসফেটে দেখে ফেলেছিলাম যে যত আমি ইনপুটটাকে চেঞ্জ করব, যখন এটা কন্ডাকশনে যাবে, কন্ডাকশনের সাথে সাথে এখানে কিন্তু আরডিএস এর একটা এফেক্ট ছিল, আউটপুটটা ভ্যারি করতো। ভি আমরা যদি চিন্তা করি আমাদের
ভিডিএস ভোল্টেজটা ভ্যারি করতো আমি যত গেইন ভোল্টেজ বাড়াচ্ছি সেটার সাথে সাথে। কিন্তু আইজিবিটির ক্ষেত্রে আমরা যখন এটা কানেকশনটা দিয়েছিলাম তখন দেখে ফেলেছিলাম আইজিবিটির আউটপুট কিন্তু ফিক্সড। আইজিবিটিতে যেহেতু আউটপুট একটা ট্রানজিস্টর বিএটি আছে, তার কারণে আউটপুটটা কিন্তু একটা কনস্ট্যান্ট ডায়োডের মতো অন ছিল, এখানে কোনো আরডিএস এর এফেক্ট ছিল না। এখানে আমি যদি এই গেট ভোল্টেজটাও চেঞ্জ করতাম, মসফেটে যেমন আউটপুটের সাথে আউটপুটটাও ভ্যারি করতো, কিন্তু আইজিবিটিতে কিন্তু আউটপুটটা ভ্যারি করতো না। তার মানে আউটপুট সাইডটা কিন্তু আইজিবিটিতে আরডিএস এর যে কন্ডাকশন লস আছে সেটা কিন্তু এলিমিনেট করে ফেলে আইজিবিটি। এটা একটা বিগেস্ট অ্যাডভান্টেজ যেটা আমরা আসলে আইজিবিটিতে ইউজ করে ফেলেছি। এবং আইজিবিটির ইনপুট সাইডটা কিন্তু মসফেটের মতোই, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইজিবিটিটা কিন্তু ভোল্টেজ কন্ট্রোল ডিভাইসই এখানে হয়েছে মসফেটের মতোই। কিন্তু আইজিবিটির সুবিধা হচ্ছে এখানে কন্ডাকশন লসটা খুবই কম এবং অ্যাপ্রক্সিমেট একটা ফিক্সড ভোল্টেজ। তো আশা করি এই ভিডিও দেখে আপনাদের এক্সপেরিমেন্টে আপনারা যে আউটপুটগুলো দেখেছিলেন সেইগুলোর সাথে সাথে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে একটু মনে করার চেষ্টা করবেন এবং মনে করতে হেল্প করবে এই ভিডিওটা। তাও কোনো প্রবলেম থাকলে আমাদের সাথে ডিসকাস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হোম, স্টে সেফ।